নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত। আজকে যে টপিক নিয়ে মুখ্যত আলোচনা করব সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট টপিক, অর্থাৎ কোনো নির্দিষ্ট প্ল্যানেটের মুভমেন্ট বা এই নিয়ে আলোচনা করব না। এই আলোচনাটা মুখ্যত যারা অনুষ্ঠান দেখেন বা ভবিষ্যতে দেখবেন খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, আগামী 1-1.5 মাসের মধ্যে, তাদের জন্য এটা খুব এফেক্টিভ একটা প্রোগ্রাম, সেই চিন্তা করেই আমি অনুষ্ঠানটা করছি। একদম ইরেসপেক্টিভ অফ অল থিংস আমি আলোচনা করব, সেটা হচ্ছে ইমিডিয়েট প্ল্যানেট পজিশন কি আছে। আপনাদের আমি যখন বছরের শুরুতে যারা নিয়মিত অনুষ্ঠান দেখছেন আর কি, তারা জানেন যে আমি বলেছিলাম এই বছরের একটা সংখ্যাগরিষ্ঠ সময়, অর্থাৎ মোর দ্যান 65% এই বছরে কিন্তু একটু কনস্ট্রেন্টস থাকবে, অর্থাৎ কাজকর্ম যে খুব র্যাপিডলি বা খুব স্মুথলি হতে থাকবে তা নয়। বিশেষ করে মে মাসের 12 তারিখের পর থেকে এটা আস্তে আস্তে স্লো থেকে আরও স্লো হবে এবং বর্তমান যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই সময়ে কিন্তু এটা বেশ ধীরে চলোই বলতে পারেন আপনি, সেই প্রিন্সিপালের মধ্যে দিয়েই ও যাবে এই মুহূর্তে। তো সেদিক থেকে আপনাদের একটা বিষয়ে খুব কশাস করে দেওয়ার জায়গা, আগেও বলেছি, সেটা হচ্ছে যে মনে রাখবেন দুটো প্ল্যানেট ইমিডিয়েট, দুটো মেজর প্ল্যানেট এই মুহূর্তে বকরি রয়েছে। শনি বকরি রয়েছে এবং বৃহস্পতি বকরি রয়েছে। বৃহস্পতি বক্রত্ব ত্যাগ করবে 24শে নভেম্বর এবং শনি বক্রত্ব ত্যাগ করবে 23শে অক্টোবর। শনি এখন তার লাস্ট নবাংশ ভোগ করছে, অর্থাৎ বক্র দশায় সে সিংহ রাশির নবাংশ এখন ভোগ করছে এবং বৃহস্পতি এই মুহূর্তে তুলা রাশির নবাংশ ভোগ করছে। এরপরে ও চলে যাবে কন্যা রাশির নবাংশে এবং লাস্ট পর্যন্ত সিংহ রাশির নবাংশে ভোগ করবে। আপনারা যদি নবাংশ ভিত্তিক আলোচনা দেখেন তাহলে বেশ কয়েক বছর পরে বৃহস্পতি এবং শনি পুনরায় সিংহ রাশির নবাংশে অবস্থান করবে। সেটা অক্টোবর মাসে প্রায় ধরুন মাঝামাঝি সময় থেকে মাঝামাঝি শেষ 2/3 পার্ট অফ দি অক্টোবর এই সময়টা কার্যকর হবে এবং এই সময়টা কিন্তু প্রায় ধরুন ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত তো শনি থাকবে, সুতরাং সেই পর্যন্ত এটা কার্যকর থাকবে। এতগুলো প্ল্যানেট পজিশনের মুভমেন্ট নিয়ে যখন বলছি সেটা কেন বলছি, সেটা হচ্ছে কোনো স্পিরিচুয়াল প্ল্যানেট, স্পিরিচুয়াল মানে স্যাটার্ন ইজ দ্য সোল প্ল্যানেট অফ স্পিরিচুয়ালিটি, আর বৃহস্পতি সেই স্পিরিচুয়ালিটি তৈরি করার পদক্ষেপ। এই দুটো প্ল্যানেট যদি কোনো মেটেরিয়াল ঘরে এসে, নবাংশ হোক বা নর্মাল ঘরে এসে স্থিত হোক, তাহলে সে যেটা তৈরি করে সেটা হচ্ছে সে আমাদের মধ্যে উদ্বিগ্নতা বৃদ্ধি করে, রেস্টলেসনেস বৃদ্ধি করে। মনে করবেন যে এই কাজটা এক্ষুনি করলে বেটার হয়। হয়তো যে মানুষ খুব ভেবেচিন্তে কাজ করেন সেই মানুষেরও মনে হবে এই কাজটা আমি এই মুহূর্তে যদি ক্র্যাক করতে পারতাম তাহলে হয়তো আমার পক্ষে অনেক বেশি শুভ হতো বা প্রফিটেবল হতো। অর্থাৎ একদম ইকোনমিক বা একদম মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা চিন্তা করা সে স্টার্ট করবে। কিন্তু অ্যাকচুয়াল প্ল্যানেটগুলোর যে অবস্থান রয়েছে সেই অবস্থান কিন্তু এই ব্যাপারটাকে ফলপ্রসূ হতে দেবে না। তার ফলে দুটোর মধ্যে একটা কন্ট্রাডিকশন চলবে। অর্থাৎ প্ল্যানেটের ভাবগত যে অবস্থান ইমিডিয়েট, মানে কালপুরুষের ভাবগত যে অবস্থান, সেটা অত্যন্ত স্লো, অর্থাৎ কোনো মুভমেন্ট এই সময় সে হতে দিতে চাইবে না। উপরন্তু মুভমেন্টকে সে ডেফার্ট করবে, কোনো ঘটনাকে তিল থেকে তালে রূপান্তরিত করে দেবে, মানুষের মধ্যে বিশ্বাসভাজন অবস্থা তৈরি করবে। যাই হোক, আমি এই ফলগুলো থেকে পরে আসছি। আমি এরকম একটা অবস্থা তৈরি করবে, কিন্তু তার নবাংশে যদি একদম আপনি ধরেন যে একদম মাইক্রোস্কোপিক তার পজিশন, তার ভাবগত অবস্থান কি আছে, প্রত্যেকটা ঘরের মধ্যেই তো 9টা করে ঘর লুকিয়ে আছে যদি নবাংশ ভিত্তিক আলোচনা করেন। তো সেই হিসেবে তার ভাবগত ফল অনুসারে সে এখন রবির ঘরের অবস্থান করবে। দুটো প্ল্যানেট অবস্থান করবে মানে কিছুদিন পরে করবে, এখন
শুক্রের ঘরে আছে, আরও 16-17 দিন পরে সে কন্যার ঘরে চলে যাবে। নবাংশে বলছি, কিন্তু বৃহস্পতির কথা, বকরি আছে তাই উল্টো দিকে যাবে, তারপরে সে সিংহের ঘরে যাবে। আর শনি একদম লাস্ট পজিশনে রয়েছে, সে সিংহের ঘরেই মানে নবাংশে অবস্থানকালেই সে মার্গী হবে, এবং মার্গী হয়ে আগামী 16ই ডিসেম্বর সে আবার কন্যা রাশির নবাংশে পাস করবে, অর্থাৎ 16°40' সে মকর রাশিতে ক্রস করে যাবে মঙ্গলের নক্ষত্রে, অর্থাৎ প্রথম নবাংশটা সে ক্রস করবে ধনিষ্ঠা নক্ষত্রে। তো এইরকম সিচুয়েশনে যেটা আপনাদের মুখ্যত বলার সেটা হচ্ছে যে এই সিচুয়েশন কি হতে পারে। আপনাদের অনেকবার বলেছি, আগেও যারা অনুষ্ঠান শোনেন প্রথমেই বললাম যে এই বছরের একটা বড় অংশ কি আমি বলেছি, নেগেটিভ কথাটা বলছি না, নেগেটিভ কথাটা শুনতেই খুব নেগেটিভ, সুতরাং আর আমার নামে এমনি দুর্নাম আছে যে আমি নেগেটিভ কথা বলি বেশি, সুতরাং সেই শব্দটা বলছি না কৌশলে, বলছি যে সময়টা একটু কনস্ট্রেইনস আছে এই সময়, অর্থাৎ কোনো কাজকে মেটেরিয়ালাইজ করতে গিয়ে যে এফোর্ট আমাদের নর্মালি দিতে হয় তার থেকে অনেক বেশি এফোর্ট দিতে হবে, অনেক বেশি এমফেসিস করতে হবে, তারপরে কাজটা পর্যবসিত হবে নর্মালি। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দুটো মেজর প্ল্যানেট, আপনি রাহু কেতুকে বাদ দিয়ে দিন কারণ তারা প্ল্যানেট নয়, আর রবি চন্দ্র প্ল্যানেট নয়। হ্যাঁ, চন্দ্রকে আমরা প্ল্যানেট হিসেবে ট্রিট করি, রবিকেও করি, কিন্তু এরা দুজন প্ল্যানেট নয়, এরা দুজন কখনো বকরি মার্গী হওয়া তো সম্ভব নয়, অনেকবার বলেছি, কারণ এদের ক্যালকুলেশনটা আমরা পৃথিবীর সাপেক্ষে ডাইরেক্ট করি। তো তার ফলে আমরা যখন কোনো একটা বস্তুর সাপেক্ষে ডাইরেক্ট আলোচনায় করব, তখন সেই বস্তুটাকে স্থির ধরেই আলোচনাটা করব, অর্থাৎ আমার সাপেক্ষে যদি অন্যের গতি পর্যালোচনা করি, আপেক্ষিক গতিও করি, তা আমাকে খানিকক্ষণের জন্য স্থির ধরে নিয়ে আলোচনা করব। তো সেই জন্যই এরা কখনো মার্গী হতে পারে না সবসময়, বকরি হতে পারে না, এরা সবসময় মার্গী থাকে। তো এদের দুজনকে বাদ দিন, মেন যে 5টা প্ল্যানেট আছে শনি থেকে বুধ পর্যন্ত, এই 5টা প্ল্যানেট সবসময় বকরি হয়, মার্গী হয়। শনি বৃহস্পতি বছরে একবার করে হয়, শনি প্রায় ধরুন 142 থেকে 148 দিনের মতন বকরি দশা থাকে, বৃহস্পতি মোটামুটি 118 থেকে 22 দিনের মতন বকরি দশা থাকে, মঙ্গল 61 থেকে 64 দিনের মতো বকরি দশা থাকে, শুক্রের মোটামুটি এই ধরুন 41 থেকে 45 ডেজের মতন বকরি দশা থাকে, এবং বুধের ক্ষেত্রে সেটা 20 থেকে 23.5 দিনের মতন বকরি দশা থাকে। বুধ বছরে মিনিমাম 3 বার, কিছু কিছু ক্ষেত্রে 4 বারও ঘটে বকরি হয়। শুক্র 2 বছরে 1 বার বকরি হয়, এবছর শুক্রের কোনো বকরি গতি নেই, সামনের বছর সিংহ রাশিতে গিয়ে বকরি হবে। বুধও অ্যাকচুয়ালি ওখানেই বকরি থাকবে, কাছাকাছি সময় হবে, ব্যাপারটা জুন জুলাই মাস নাগাদ ঘটবে। আমি এখনো এক্স্যাক্ট ডেট যখন বছরের শুরুতে আর কি গোচর বলবো সে সময় বলে দেবো। তো ফ্যাক্টরটা কি হয়, যখন দুটো মেজর প্ল্যানেট শনি এবং বৃহস্পতি, যারা আমাদের যে কোনো পার্মানেন্ট ফল দিতে অভ্যস্ত, অর্থাৎ যে ফলটা আমাদের বেশ কিছুক্ষণ জীবনের সাথে সংযুক্ত থাকবে, এরকম ফল, একান্ত যদি আপনি কোনো অত্যন্ত নেগেটিভ কোনো কিছু না করেন তাহলে সেটা সংযুক্ত থাকবে। এবার বাদবাকি যে ছোট প্ল্যানেটসগুলো রয়েছে সেগুলো যে ফল দেয় সেগুলো অনেকটা ইমপারমানেন্ট ফল দেয়। আমি বলছি না তারা পার্মানেন্ট ফল দেয় না, তার ক্ষেত্রও আছে, আমি নর্মাল আলোচনাটাকে ছোট করার জন্য চেষ্টা করছি এটাকে বলার, যে তারা ইমপারমানেন্ট ফল দেয়, একদম লোকাল এফেক্ট দেয় যাদের বলা যায়। মঙ্গল দুজনের মাঝামাঝি এফেক্ট দেয়। মঙ্গল যখন বকরি থাকে তখন একটা ঘরে প্রায় ধরুন 155 থেকে 165 দিনের মতন, প্রায় 5.5 মাস একটা ঘরে অবস্থান করে। তো সেই হিসেবে মঙ্গলের বল তখন বৃহস্পতির প্রায় 1.5 হয়ে যায় বকরি থাকা অবস্থায়। তখন মঙ্গল একটা বড় গ্রহের মতন ট্রিট করে, মানে তার বিহেভিয়ারটা থাকে। অন্যান্য সময় কিন্তু মঙ্গল একটা টাইনি প্ল্যানেটের মতনই বিহেভ করে, 45 দিন করে থাকে একটা ঘরে, বড় গতিতে থাকলে 40 থেকে 42 দিনের মধ্যে একটা রুম শিফট করে নেয়। তো এই মুহূর্তে মঙ্গলের গতি খুব কম আছে। তার কারণ আমি এরপরে একটা অনুষ্ঠান যদি সময় হয় সেটা যে মঙ্গলের চন্দ্রের নক্ষত্রের গোচরটা বলে দেবো, গোচরটা ইম্পর্টেন্ট।
নাম্বার 2 যেটা আপনাদের বলার সেটা হচ্ছে, যখন 2-এর বেশি কোনো প্ল্যানেট বকরি হয়ে যায় বা বকরি হওয়ার মতন অবস্থায় থাকে, এই সিচুয়েশানে কে আমরা আমাদের যত পণ্ডিত এই শাস্ত্রের ওপরে বিভিন্ন টিকা টিপ্পণী করেছেন তারা প্রত্যেকেই জায়গাটাকে খুব একটা এফেক্টিভ বলেনি। কেন বলেনি? বকরি অবস্থায় কি হয়? বকরি অবস্থায় প্রত্যেকটা প্ল্যানেট, আমি পৃথিবীর সাপেক্ষে বকরি গতি আলোচনা করছি, এটা কিন্তু ডিরেক্ট রিলেটিভ মোশন। রিলেটিভ মোশন কিন্তু অ্যাঙ্গুলার মোশন, এটা লিনিয়ার মোশন নয়। তো এই অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে আমি রিলেটিভিটি দেখছি। তো শনি তার নিজের কক্ষপথে ঘুরছে, এই মুহূর্তে সে মকর রাশিতে অবস্থান করছে মহাকাশের মধ্যে। আর পৃথিবী তার, আমরা যেখানে অবস্থান করছি তার সাপেক্ষে দেখছি। তো নিজের কক্ষপথে ঘুরছে, পৃথিবীও নিজের কক্ষপথে ঘুরছে। কক্ষপথগুলো কিরকম না উপবৃত্তাকার, অল আর ইলিপ্টিক্যাল। ইলিপ্টিক্যাল কক্ষপথে সবসময় দুটো করে ফোকাস থাকে, মানে ফোসাই বলি আমরা অ্যাকচুয়ালি। তো এই ফোসাই দুটো ডিফারেন্ট থাকে বলে এটা ডিমের মতন। একটা ডিমকে যদি আঁকেন, মানে 2 ডিমেনশনাল পেজে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে যদি XY কোঅর্ডিনেটে আঁকেন, তাহলে যেরকম একটা ডিমের মতন আকার বেরোবে, সেরকম আমাদের সূর্যের চারিদিকে পৃথিবী বা অন্যান্য গ্রহের কক্ষপথগুলো সেই রকম হয়। সবাই কিন্তু এক তলে থাকে না। অর্থাৎ আমি যদি ধরে নিই যে এখানে সূর্য আছে, তো দেখা যাবে পৃথিবী হয়তো এরকম ঘুরছে, আবার বৃহস্পতি হয়তো এরকম ঘুরছে, আবার শনি হয়তো এরকম ঘুরছে। তো কেউ কারোর মানে প্রত্যেকের তলটা আলাদা থাকে, প্লেনটা এক নয়। ওখানে আপনি কোনো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলতে পারবেন না, ওটা অসীম শূন্যতা। তো ওখানে আপনাকে 3D কোঅর্ডিনেটের মাধ্যমে, মানে 3 ডিমেনশনাল পোলার কোঅর্ডিনেটের মাধ্যমে প্ল্যানেটকে আইডেন্টিফাই করা হয়। সেটাকে r θ φ দিয়ে লেখা হয়। যারা সামান্য এলিমেন্টারি ফিজিক্স হায়ার সেকেন্ডারির পরে পড়াশোনা করেছেন তারা জানেন। তো আমি এত জটিল গণনায় যাচ্ছি না, আমি শুধু বলছি তাদের তলগুলো একরকম থাকে না, এক তল একটা প্লেটের মতন থাকে না। যেরকম বইতে ছবি আঁকা থাকে, বাচ্চাবেলায় ভূগোল বইতে ক্লাস 6-7-এর বইতে আঁকা থাকতো যে একটা সূর্য, তার পাশে প্ল্যানেটগুলো ঘুরছে, সুবিধার সাপেক্ষে সেটা সার্কুলারই লেখা হতো। কিন্তু যিনি পুস্তকটি লিখছেন তিনি কিন্তু একজন শিক্ষক, এবং তিনি জানেন যে কক্ষপথগুলো কোনোটাই সার্কুলার নয় এবং কোনোটাই একতলে অবস্থান নয়। কিন্তু ওই বয়সের একটা বাচ্চাকে বোঝানোর জন্য, একদম এলিমেন্টারি নোশনটা দেওয়ার জন্য তিনি ওভাবে লিখতেন। সেই বাচ্চাটাই যখন হায়ার সেকেন্ডারি বা ডিগ্রি কোর্সে চলে যাবে, তখন কিন্তু সে জেনে যাবে যে কিভাবে স্টেপগুলো আপলিপমেন্ট হয়েছে আর কি। তো সেই হিসেবে প্রত্যেকটা প্ল্যানেট যখন নিজের কক্ষপথে ঘোরে, যখন যে যার কক্ষপথের মধ্যে পৃথিবীর সব থেকে কাছাকাছি অবস্থায় এসে পড়ে, সব থেকে কাছাকাছি ঘুরতে ঘুরতে, তো সেই অবস্থাতে আপাত দৃষ্টিতে পৃথিবীর সাপেক্ষে মনে হয় যে সেই গ্রহটি পৃথিবীর সাপেক্ষে উল্টো দিকে যাচ্ছে। কেউ কিন্তু উল্টো দিকে যায় না, উল্টো দিকে যাওয়াটা সম্ভবই নয়। যদি কারুর গতি সামান্যতম 19-20 হয়, তাহলে মিরাকেল হয়ে যাবে পুরো আমাদের সৌরজগতের মধ্যে। অন্তত এইটুকু অংশ ধরে বলছি, এটুকু অংশ তো আমাদের এই ইউনিভার্সটারই কোনো অংশই নয়। টোটাল মিল্কি ওয়ে ইউনিভার্সের ডিস্টেন্স হচ্ছে 1 লক্ষ আলোকবর্ষ। তো বুঝুন, আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। তো সেটাকে 1 লক্ষ আলোকবর্ষ মানে সংখ্যাটা হচ্ছে এত বড় সংখ্যা। তো এটা শুধু একটা ইউনিভার্সের একটা টেন্টেটিভ গণনা, বিজ্ঞানীরা একটা টেন্টেটিভ গণনা দিয়েছে। এরকম অসংখ্য ইউনিভার্স রয়েছে। তো সেই হিসাবে আমাদের সৌরজগৎকে যদি তুলনা করেন, সেটা একটা সর্ষের দানার মতো দেখাবে, কিন্তু আমাদের সাপেক্ষে সেই সর্ষের দানাটা জাইগ্যান্টিক। এরকম বৃহস্পতিতে যেতেই 2 বা 3টে জেনারেশন লাগে আমাদের, মানে গিয়ে ঘুরে তথ্য নিয়ে আসতে। আমরা যথেষ্ট অ্যাডভান্স হয়েছি, কিন্তু তা সত্ত্বেও বলছি আমাদের অ্যাডভান্সমেন্টটা হচ্ছে এখনো পর্যন্ত এই লেভেল পর্যন্ত আছে। এবার আপনি ভাবুন যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, সেক্ষেত্রে আমাদের নিয়ার অ্যাবাউট এই 800 সেকেন্ডের মতন। তো সেই হিসাবে 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে অ্যাভারেজ 1470 থেকে 15-20-র মধ্যে। শীতকালে দূরত্বটা কমে যায়, গরমকালে দূরত্বটা বেড়ে যায়, আমাদের হেমিস্ফিয়ারের সাপেক্ষে বলছি, নর্দার্ন হেমিস্ফিয়ারের সাপেক্ষে। এতগুলো কথা এই কারণে বলছি, প্রাইমারি নোশনটা যদি তৈরি না হয়, বিশেষত যারা লার্নার আছেন, বহু মানুষ প্রশ্ন করে, তাদের প্রাইমারি নোশনটা সবার ক্লিয়ার নয়, সেই জন্য কিছু অপ্রাসঙ্গিক কথা বলতে হয়।
এবার তিনটে প্ল্যানেট যদি কখনো বকরি হয় বা বকরি হওয়ার মতন অবস্থা হয়, তখন কি হয় যে তিনটে প্ল্যানেট তার তার নিজস্ব কক্ষপথের মধ্যে পৃথিবীর সব থেকে কাছাকাছি এসে পড়ে। ঠিক আছে, এবার শনি তার নিজের কক্ষপথের মধ্যে পৃথিবীর কাছাকাছি রয়েছে, বৃহস্পতি তার নিজের কক্ষপথের মধ্যে পৃথিবীর কাছাকাছি রয়েছে, এবার বুধও তার নিজের কক্ষপথের মধ্যে পৃথিবীর কাছাকাছি চলে এসছে, আর কয়েকদিন পরে বকরি হবে। ইভেন মঙ্গলও কাছাকাছি চলে এসছে, মঙ্গলের গতি স্লো হয়ে গেছে। মঙ্গল যেদিন বকরি হয় তার মোটামুটি ৪৫ দিন আগে থেকেই সে কিন্তু খুব মন্থর গতিতে চলে যায়, এবং ডাইরেক্ট হওয়ার পরেও তাই। সেই জন্য মঙ্গলের এফেক্ট খুব, মানে ছোট প্ল্যানেট হওয়া সত্ত্বেও সে খুব করসিভ এফেক্ট দিয়ে দিতে পারে। এমনিতেই তামস গুণ সম্পন্ন প্ল্যানেট, বহুবার আলোচিত হয়েছে, সুতরাং তার এফেক্টিভিটিটা অনেক বেশি থাকে, ঋণাত্মক এফেক্টিভিটি বলা যায় যেটা। তো তিনটে প্ল্যানেট যখন বকরি হতে চলেছে, তখন আমাদের কি হবে, তিন রকম প্ল্যানেটগুলো পৃথিবীর সাপেক্ষে কাছে আছে। মানে কি, পৃথিবীর ওপর, পৃথিবীকে আমরা কি বলছি, মেদিনী, ভগবানের একটি স্ত্রী। তো মানে ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণুর একজন স্ত্রী হচ্ছে মেদিনী, মানে শ্রীমতী এবং ভূপতি, হ্যাঁ ভূমতি যাকে বলা যায়। যখন বরাহ আমরা বলি না, বরাহ কল্প বলি না, এই কল্পটা অ্যাকচুয়ালি বরাহ কল্প। তো তো সেই হিসাবে ভগবান যখন বরাহ রূপে এসে তার তার হিরণ্যাক্ষের কাছ থেকে যখন মেদিনীকে উদ্ধার করে, তখন মেদিনীকে তিনি তার সুরের ওপর, বরাহের যে দাঁত থাকে দাঁতের ওপরে রাখে। তো সেই মেদিনী যে অ্যাকচুয়াল পৃথিবীর ওপর ইম্প্যাক্ট যেটা হচ্ছে সেটা তো হচ্ছে, কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ওপরে, কারণ আমরা লিভিং ক্রিয়েচার পৃথিবীর ওপরে, আমাদের কনসেন্স আছে। তো এই কনসেন্সটা থাকার জন্য আমাদের আমরা এফেক্টটা বুঝতে পারি। এফেক্টটা কিন্তু একটা গাছের ওপরও দেয়, এফেক্টটা একটা পিঁপড়ের ওপরও দেয়, এফেক্টটা একটা এককুশি প্রাণীর ওপরও দেয়, কিন্তু তারা তাদের কনসেন্স অনুসারে কতটা বোঝে বা না বোঝে, সে ৮৪ লক্ষ জনির যত প্রাণী আছে সবার ওপর এফেক্ট হয়, জড় পদার্থের ওপরও এফেক্ট হয়। জড় পদার্থের মধ্যে যেহেতু সোলটা নেই, সে তার গেস্টারটা দিতে পারে না, সে একটা জড় অবস্থায়, অবিচলিত অবস্থায় থাকে। আমরা যেহেতু আমাদের প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়াটা ব্যক্ত করতে পারি। এবার তিনটে বিপরীত ধর্মী, অ্যাকচুয়ালি চারটে, আমি মঙ্গলকেও এক্ষেত্রে কনসিডার করে নেব, চারটে বিপরীত ধর্মী, বিশেষ করে শনি বৃহস্পতির মধ্যে কিছুটা কমেন্সালিটি রয়েছে, কিন্তু টেম্পারেচারগত কমেন্সালিটি নয়। বৃহস্পতি অত্যন্ত গরম গ্রহ এবং শনি অত্যন্ত ঠান্ডা প্ল্যানেট, অত্যন্ত ঠান্ডার কোনো সীমা পরিসীমা নেই, এত ঠান্ডা প্ল্যানেট। তো তত্ত্বগতভাবে দুজনের তাত্ত্বিক জায়গায় ডিফারেন্স রয়েছে। বৃহস্পতির 16 বছরের দশার 12 বছর হচ্ছে মেটেরিয়াল এডুকেশন দেবে, লাস্ট 4 ইয়ার্স কিন্তু সে স্পিরিচুয়ালিটির দিকে ঢুকবে। আর শনি হচ্ছে প্রথম থেকে স্পিরিচুয়ালিটি, অর্থাৎ যে আমাদের আত্মাকে সম্পূর্ণ পরিশুদ্ধ করতে পারে, সেই স্পিরিচুয়ালিটির প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন। তো এই দুজনের মধ্যে তাত্ত্বিক ডিফারেন্স আছে, কিন্তু গুরু হিসাবে দুজনের মধ্যে একটা কমেন্সালিটি রয়েছে। সেই হিসাবে দেখবেন নর্মাল বইতে কোনো পণ্ডিত টিকা লেখে, দুজনের মধ্যে প্রকৃতিগত মিল কি সম। যারা একদম বাজার চলতি কোনো বই কিনবে, নতুন কোনো তর্জমা করা বই, তাতে এরকম লেখা থাকে সম, বুধ শুক্র সম। কোনো প্ল্যানেটের সমান নয়। যদি সমান হতো তাহলে আর একটা জিনিস বানানোর দরকার কি ছিল? আমি অনেকবার বলেছি, মহাবিশ্বে কোনো জিনিসের ইকুইভ্যালেন্ট নয়। আমাদের শরীরেই দুটো করে যে অর্গান আছে তারাই একরকম নয়, তো আরেকটা জিনিসের সাথে কম্পেয়ার করাটা টোটাল মূর্খামি। ইকুইভ্যালেন্সের কোনো জায়গা নেই এই টোটাল ইউনিভার্সে, সব কিছু একটা করে আছে, অনলি ওয়ান। কাছাকাছি হতে পারে, হয়তো খুব মিল থাকতে পারে। আমি অসংখ্য কথাটা হয়তো খুব বাজে শোনাবে, আমি অনেক একদম মনোজাইগোটিক টুইন্সের হাত দেখেছি, ছক দেখেছি, মানে ছক এবং হাত দেখেছি, মানে ছক দেখেছি, হাত দেখেছি। মনোজাইগোটিক টুইন্স মানে যাদের একরকম দেখতে, জেন্ডার এক, দেখতে এক, এবং 1.5-2 মিনিটের ছোট বড়। আমি হাত বাদে কোনো জিনিসের ডিফারেন্স পাইনি, পাওয়াটা সম্ভব নয়। দুটো বাচ্চা নর্মালি যদি বাড়িতেও হয়, এরকম তো নয় যে একটা বাচ্চা এই বাড়িতে জন্মাচ্ছে আর 1.5 মিনিটের মধ্যে তাকে
সেই অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব, সেখানে গিয়ে ডেলিভারি হলো, দুটো বাচ্চা একই জায়গায় জন্মাবে, তাহলে স্থান হিসাবে এক, কাল হিসাবেও অলমোস্ট এক, 1-2 মিনিট খুব সামান্য ডিফারেন্স। আর পাত্র হিসাবেও এক, পিতামাতা এক, এবং একই সহোদর, একই উদরে জন্ম। ডিফারেন্সটা কোথায়? শুধু পামে হয়। সেই জন্য মনোজাইগোটিক টুইন্স দেখতে গেলে, ইভেন ডাইজাইগোটিক টুইন্স দেখতে গেল, যে জেন্ডার সেম নয় অথবা সেম জেন্ডার, দেখতে একটু ডিফারেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু হাত দেখাটা খুব বাঞ্ছনীয়, কারণ তাদের জন্ম কিন্তু 2-5 মিনিটের মধ্যেই হয় দুটো বাচ্চার, দুটো বা দুয়ের অনেক সময় বেশিও হয়। আমি 3টে বাচ্চার এরকম হরোস্কোপ দেখেছি, এটা আমার জীবনে একটাই ইনসিডেন্ট আছে। 3টে বাচ্চা, একজন মায়ের 3টে সন্তান হয়েছে একসাথে, খুব রেয়ার হয় কিন্তু হয়েছে, আমি দেখেছি। হাতে বিস্তর ডিফারেন্স, ছকগুলো সব এক, এইগুলোকে প্রেডিকশন করা ইজ ভেরি ডিফিকাল্ট এই জাতীয় ছকে। এবার আমি যেটা বলছি সেটা 4টে ডিফারেন্ট টাইপের, সবকটা প্ল্যানেট ডিফারেন্ট। কোনো প্ল্যানেটের সাথেই কোনো প্ল্যানেটের বন্ধুত্ব, আমরা বলি না মৈত্রী গ্রহ, শত্রু গ্রহ, শত্রু মিত্র বলে কিছু নয়, সব কারকতার জন্য হয়। আমরা যেরকম কোনো একটা খাবার খাই, যখন হয়তো ডাক্তারবাবু বা বাড়ির কোনো বড় লোক বললে এরপরে এটা খাস না, টক খেয়েছিস তারপরে দুধ খাস না, তাহলে পেটে গিয়ে অ্যাসিড হয়ে যাবে, মারাত্মক। অনেক সময় বলে অনেক রকম কথা। কেন বলে? দুটো খাবারই কি খারাপ? আপাত দৃষ্টিতে খারাপ নয়, কিন্তু দুটো বিরুদ্ধ গুণের, সেই জন্য তাদের প্রকৃতি একসাথে থাকা সম্ভব না। সেই জন্য একদম বিরুদ্ধ গুণের হলে তাদের সহাবস্থান করলে আপনার মধ্যেও বিকৃতির সৃষ্টি হবে, এটা স্বাভাবিক। আর যদি কাছাকাছি গুণের হয় তাহলে প্রবলেমটা কম হয়। কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্ল্যানেটের মতো নয়, অল আর ডিফারেন্ট। তো 4টে ডিফারেন্ট প্ল্যানেট যখন একসাথে পৃথিবীর কাছাকাছি রয়েছে, যার যার কক্ষপথেই কিন্তু রয়েছে, কেউ পৃথিবী নিজের কক্ষপথ থেকে পৃথিবীর সামনে চলে আসেনি, কক্ষপথেই রয়েছে, কিন্তু পৃথিবীর নিকটে অবস্থান করছে। ওই রাশিতে যতটা নিকটে অবস্থান করা যায়, ওই নক্ষত্রে যতটা নিকটে, শনি একটা নক্ষত্র 13 মাস ভোগ করে, তো ওই নক্ষত্রে যতটা নিকটে আসা যায় সেই নিকটে এখন অবস্থান করছে। তো সেই অবস্থাটা খুব ভালো নয়। আমি বছরের শুরুতে বলেছিলাম যে অগাস্ট মাসের 24-25 তারিখের পর থেকে মোটামুটি নভেম্বর মাসের প্রায় ধরুন 7-8 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু একটু বেশি রকম প্রতিকূলতাযুক্ত। আর নভেম্বর মাসের 7-8 তারিখ থেকে একদম ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত, প্রিসাইজ ডেট বলছি, এই সময়টা পর্যন্ত কিন্তু মধ্যম প্রকৃতির ধরুন প্রতিকূলতাযুক্ত। তার মানে আপনি যদি আমাকে এক বাক্যে এক লাইনে বলেন, তাহলে আমি বলবো যে 24শে অগস্টের পর থেকে মোটামুটি ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত কিন্তু সময়টা প্রতিকূলতাযুক্ত। কি ধরনের প্রতিকূলতা হতে পারে? ফ্যামিলিগত প্রবলেম আসতে পারে, প্রচণ্ড পারিবারিক ডিসকন্টেন্ট তৈরি হবে, বিশেষত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, বা বাচ্চারা বড় হলে তাদের মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। পঞ্চম ভাবে কালপুরুষের রাহুর দৃষ্টি আছে, ঠিক আছে, এবং সেখানে রবি অবস্থান করছে, শুক্র অবস্থান করছে। তো বাচ্চাদের, যারা 12 বছরের ওপরের বাচ্চা, তাদের সাথে অসম্ভব মতান্তর তৈরি হতে পারে পিতামাতার, বা পিতামাতা বাচ্চা সবারই হয়তো দেখা গেল 3-4 জনের ভিন্ন মত, এবং সেটা থেকে আরও প্রতিকূল অবস্থা সৃষ্টি হবে। সেটা ডিপেন্ড করবে বাড়ির যে গৃহপতি তার হরোস্কোপের স্ট্রেংথ অনুসারে ব্যাপারটা কতটা নিউট্রালাইজ করা যায়। যদি খুব খারাপ থাকে ছকের অবস্থা, তাহলে একটু বেশি রকম এফেক্ট হবে, আর যদি কম থাকে, মানে ভালো থাকে, তাহলে কম এফেক্ট হবে, কিন্তু এফেক্ট হবে। নাম্বার 2 হচ্ছে ফিজিক্যাল জায়গা, পেট থেকে খুব সাবধানে, স্পেশালি মিডল এবং লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে যত সমস্ত ইন্টারনাল অর্গান আছে সব থেকে সাবধান নেবেন, অর্থাৎ ডাইজেস্টিভ পার্টি। আমি প্রত্যেককে বলেছি খাওয়া দাওয়া খুব সংযত করতে এ সময়। নাম্বার 3, মঙ্গল যেহেতু পৃথিবীর তার কক্ষপথের মধ্যে কাছাকাছি চলে আসছে, তার ফলে আমাদের নার্ভাস সিস্টেম, এবং বুধ যে আমাদের তথ্যকে নিয়ে যায় এদিক থেকে ওদিকে সমস্ত কিছু, দুজনেই যেহেতু খুব কাছাকাছি থাকছে, তার ফলে খুব সাবধান। নিজের টেম্পারমেন্ট, নিজের ইগো, অনেক মানুষ আপনাকে অনেক আজে বাজে কথা বলবে, কিন্তু এসে অবিশ্বাসের পাত্র বা পাত্রী আপনি হবেন, বহু মানুষের, বহু নিজের লোকের কাছেও হবেন, কিন্তু আপনি রিয়্যাক্ট করবেন না। সময় জ্ঞানী লোক কখনো রিয়্যাক্ট করে না,
অন্তত জ্ঞানী হতে হবে না, পথ চলাচল হন, বিশেষ জ্ঞানী হওয়ারও দরকার নেই। আপনি দেখবেন যারা বড় বড় মানুষ, সমাজের যারা অনেক বড় মানুষ, তাদের দুরকম শ্রেণীর মানুষই থাকে, প্রশংসকও থাকে আবার সমালোচকও থাকে। হতে পারে তারা গঠনমূলক সমালোচনা করছেন, কিন্তু দুরকম শ্রেণীরই তো থাকে, সবার থাকে। যারা যত বড় মানে সমাজে বা দেশে বা বিদেশের পক্ষে যত বড় স্ট্যাটিউট তার, তত তার দুটো বিরুদ্ধ গুণেরই মানুষ আছে। আবার একটা মাঝামাঝি লেভেলের মানুষ আছে, ঠিক আছে এরকম একটা মন্তব্য করে দিল, চলছে এরকম। তো 3 ধরনের শ্রেণীরই মানুষ আছে, কিন্তু তারা কিন্তু রিয়্যাক্ট করে না সেই জাতীয়, এই জন্যই তারা মহান মানুষ। আপনি যত রিয়্যাক্ট করবেন, আপনি কজনের সাথে রিয়্যাক্ট করতে পারবেন? আপনি একটা মানুষকে কখনো কন্ট্রোল করতে পারবেন না, কারণ কন্ট্রোলার এই সমগ্র ইউনিভার্সে একজন মাত্র কন্ট্রোলার আছে। আমরা সবাই কন্ট্রোলার হতে চেয়েছি বলেই ভগবান আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে, বলছে যা নিচে গিয়ে দেখ কিরম লাগবে। একটা সময় তুই তোর বাড়িটুকুই কন্ট্রোল করতে পারবি না, তো বাকি কন্ট্রোল তো অনেক দূরের ব্যাপার। আমরা যেটা করি সেটা সব কিছুই সাময়িক, ফর দ্য টাইম বিং। প্রথম তো আমাদের লংজিভিটি অত্যন্ত কম, কালগত নিয়মে আমরা কতটুকু সময় আমাদের আছে? 22, 24, 25 বছর থেকে কর্মজীবন শুরু করে ওই 55, 60, খুব শারীরিকভাবে যাদের মধ্যে নিয়ন্ত্রণ আছে তারা হয়তো আরও 5-7 বছর বেশি কাজ করলো। 70-এর পরে তো 40 বছর কি সময়? 40 বার দুর্গাপুজো হবে, কিচ্ছু ব্যাপার নয়। তো সেই হিসাবে আমরা যখন কন্ট্রোলার হওয়ার চেষ্টা করি, তখনই আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হয়, কন্ট্রোলার হও, বুঝতে পারা যাবে কিরম মজা লাগে। তো ওটা করবেন না, আপনি কাউকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি বড়জোর কাউকে উপদেশ দিতে পারেন এটা করুন। আমি নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আমি নিজের আমার থেকে বড় এই পৃথিবীর বুকে মানে খুব বাজে ভাষা বা গালাগাল শোনা লোক খুব কম আছে। আমি তো প্রকাশ্যে বলছি, এমন অকথ্য আমাকে কথা বলা হয় যার কোনো মানে নেই, মানে লিমিটলেস। কিন্তু মনে রাখবেন, যে লোকটা বলছেন তিনি কিন্তু, আমি তাকে পুরো কথাটা কি বলেছি সে বলবে না কখনো। সে শুধু আমাকে যে অংশটি বলে, আমাকে যেটা উদাহরণ দিচ্ছি, যে অংশটি বলে আমাকে প্রতিহত করা যায় এবং যতদূর খারাপ শব্দ ইউজ করা যায় ততদূর করবে। এবং এটা আমি আজকে 20 বছর ধরে দেখছি, এটা আজকে আমি নতুন দেখছি না। প্রথম দিকে রিয়্যাক্ট করতাম, এখন আর করি না, কারণ আমি পারবই না। মিথ্যে কথা বলা বা তথ্য গোপন করা বা পুরো কথা না বলা, এটা কলিযুগের একটা প্রকৃতি। তো সেই প্রকৃতির মধ্যেই থাকবে, এটা করবেন না। নাম্বার 3 যেটা বলবো, বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু নজর দেবেন, বিশেষত যারা 7-8-এর ওপরে চলে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নজর দেবেন। নাম্বার 4, মিষ্টি জাতীয় খাবার কম খাবেন। যেহেতু ফেস্টিভ সিজন আছে এখন, খাওয়া দাওয়া মানুষ সারা পরপর 2 কনজিকিউটিভ ইয়ার্স গেছে যখন মানুষ খুব একটা আনন্দ মজা করতে পারেনি এই সময়টা। তো এই বছর হয়তো অনেকে মুখিয়ে আছেন যারা এই সময় উপভোগ করবেন বা কোথাও ঘুরতে যাবেন। যেখানেই ঘুরতে যান খুব সাবধান, নিজের ওপর নিয়ন্ত্রণ হারাবেন না কখনো, কারণ আমি বারবার বলছি, নার্ভাস সিস্টেমকে কিন্তু উইক করবার চেষ্টা করবে, আপনার ডিসিশন মেকিং এবিলিটিকে কিন্তু নষ্ট করবার চেষ্টা করবে, আপনার মুখ দিয়ে এমন ভাষা বার করে দেবে, এমনভাবে আপনাকে উত্তেজিত করে দেবে যাতে আপনি কিন্তু পরিবেশকে নষ্ট করে দেবেন বা আরও 5টা লোককেও আপনি উত্তেজনাটাকে দিয়ে দেবেন। তার ফলে পুরো সিস্টেমটা কোলাপস করে যেতে পারে এবং আপনার বিপক্ষেই যাবে সেটা। কারণ সেই জিনিস আপনার মধ্যে প্লে করছে মানে বোঝাই যাবে যে আপনার ছকের এই মুহূর্তে কিন্তু এক্সেন্ট্রিসিটি কম আছে, তাই জন্যে আরও বেশি করে প্লে করছে। সুতরাং সংযত হবে। নাম্বার 5, যাদের বিভিন্ন পর্যটন ব্যবসা, হোটেল ব্যবসা বা ধরুন বিভিন্ন আতিথেয়তার হসপিটাবিলিটি যে সমস্ত বিজনেস আছে যেগুলো, হ্যাঁ, ইভেন যারা হসপিটাল ম্যানেজমেন্টের সাথে যুক্ত, যারা হোটেল ম্যানেজমেন্টের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতার সাথে কাজ করবেন। মানে ধরুন খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করা, কোনো রকম কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না করা, গভর্নমেন্টের যা ট্রেড মানে যা লোকাল স্ট্যান্ডার্ড আছে সেটাকে টু দ্য লেটার্স মেনে চলা, যারা বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট করেন, যারা বিভিন্ন মানুষ সেই টেস্টের উপর ভিত্তি করে তার পরবর্তী ট্রিটমেন্ট হয়,
এই সমস্ত ফিল্ডে যারা কাজ করছেন বা বিভিন্ন ওষুধপত্রের ফিল্ডে যারা কাজ করছেন, খুব কেয়ারফুলি তারা কিন্তু করবেন। ইভেন যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, নার্সিং প্রফেশনে রয়েছেন, খুব সাবধান। হ্যাঁ, যারা ভেহিকেল প্রফেশনে রয়েছেন, বিভিন্ন গাড়ি ঘোড়া বা এই সমস্ত যন্ত্রপাতি, মানে ভোগ্যপণ্যের প্রফেশন অ্যাকচুয়ালি। গাড়ি তো এক ধরনের ইমার্জেন্সিতেও লাগে, আবার ভোগ্যপণ্য হিসাবে ইউজ হয়। তো আমি ইমার্জেন্সিটা এই মুহূর্তে বাদ রাখছি, যে প্রচুর গাড়ি সেল হবে এই সময়, দিস টাইম। আমি আপনাদের শুক্রের গোচর বা তার আগের গোচর বলতে গিয়েও বলেছি, এই সময়টা কিন্তু একটু সাবধানে পার করবেন। প্রত্যেকের কাজটুকু, যতটুকু কাজ সেটুকু অ্যাকাউন্টেবিলিটির সাথে করবেন। যদি করতে না পারেন চুপ করে বসে থাকবেন, বলবেন অথরিটির কাছে আমি 15 দিনের ছুটি চাই, কিন্তু গাফিলতি ভরে কাজটা করবেন না। আপনার গাফিলতির কিন্তু অনেককে মূল্য দিতে হতে পারে। যাদের মধ্যে রাশ ড্রাইভিং করার মানে টেন্ডেন্সিজ আছে, কোনো একটা গাড়ি পাস দিয়ে গেল, নিজেও তার স্পিড বাড়িয়ে দিল, হয়তো কারণে তাদের মধ্যে এই টেন্ডেন্সিসগুলো আছে, খুব সাবধান। বিশেষত বাঁক নেওয়ার সময় তাড়াহুড়ো করার কিছু দরকার নেই। আচ্ছা, নাম্বার 7 হচ্ছে যারা বিভিন্ন ধরুন ডিসিপ্লিন ফোর্সে চাকরি করছেন, বা যারা এমন কোনো অর্গানাইজেশনে চাকরি করেন যেখানে অন্যান্য বেশ কিছু মানুষকে নিয়ন্ত্রণ করতে হয়। আমি উদাহরণ দিয়ে বলছি, মনে করুন আপনার কোনো একটি স্কুল আছে, আপনি হয়তো ছোট বাচ্চাদের একটা স্কুল পরিচালনা করেন এটা, তো সেক্ষেত্রে হয়তো 100টা 150টা বাচ্চা সেখানে রোজ আসে, পড়াশোনা করে। তার মানে আপনি অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর সেখানে সেই স্কুল পরিচালনা করছেন। খুব সাবধানে করবেন, গার্জিয়ানদের সাথে প্রপারলি ইন্টারেক্ট করা, সমস্যা থাকলে মানে পারলে 1-to-1 ফোকাস করবার চেষ্টা করবেন। তার জন্য যদি আপনার এরকমও হয় যে আপনার কিছু অর্থ বাড়ানোর ব্যাপার থাকে, সেটা বলবেন সরাসরি যে আপনার আরও 2টো লোক দরকার, কিন্তু গাফিলতি করবেন না। গাফিলতি করলেই কিন্তু মূল্য দিতে হবে, বারবার বলছি। নেগেটিভ কর্ম তো ছেড়ে দিন, গাফিলতি করলেই মূল্য দিতে হবে। নাম্বার 8 যেটা বলার, সেটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে বলবো, যে সমস্ত জায়গায় বর্ডার নিয়ে ডিসপিউট আছে, যে সমস্ত দেশে, আমাদের দেশের সাথেও বিভিন্ন দেশের সাথে বর্ডার ডিসপিউট আছে। ডিসপিউট তো বলা যায় না, কারণ আমরা জানি সেই জায়গাগুলো অ্যাকচুয়ালি তাদের বা আমাদেরই জায়গা, আন্তর্জাতিক যে স্বীকৃতি আছে, কিন্তু পার্শ্ববর্তী কিছু সমস্যা আছে, সমস্যা ক্রিয়েট করে রেখেছে। তো সেই সূত্রে আমাদের প্রচুর রিসোর্স মোবিলাইজেশন করতে হয়, আমাদের ট্যাক্সের টাকায় জনগণের। এই কিছু বলা যেতে পারে যে নেগেটিভ থটসের মানুষের জন্য, মানে যারা আমাদের দেশের অংশ এসে অকুপাই করবার চেষ্টা করবে, আমাদের বিরক্ত করবে, ডিস্টার্ব করবে। আমাদের দেশ বরাবর শান্তিপ্রিয় দেশ, এত বড় বড় মহান রাজা বাদশারা এখানে রাজত্ব করে গেছে, কিন্তু এরা কিন্তু কোনোদিন এই মানে ভৌগোলিক পরিবেশের বাইরে কেউ যায়নি, প্রত্যেকেই কিন্তু এখানে শান্তিতে থেকেছে। আপনি যদি শাস্ত্র পড়েন কখনো, তাহলে দেখবেন যে ভারতবর্ষকে পৃথিবীর হৃদয় বলা হয়েছে, হার্ট। তা মুনি ঋষিরা কিছু বুঝেই তো লিখেছেন। এই বিপুল পরিমাণ খাদ্যের প্রোডাকশন, পৃথিবীর বিভিন্ন দেশ, এই যে এত বড় মহামারী পিরিয়ড গেল, পৃথিবীর কত দেশ মানে প্রায় ইনসলভেন্সির জায়গায় চলে গেছে। আমাদের দেশে কিন্তু খাবার প্রোডাকশন হয়, এবং ছোটোখাটো লোক বাস করে না, 130-140 কোটি লোক বাস করে। তো প্রত্যেকদিন 300 প্লেট খাবার 300 কোটি প্লেট খাবার তৈরি করতে হয়। সেই খাবারটা আমাদের দেশে হয়। এটাই হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় ব্যাপার। আমাদের টোটাল এত বড় দেশ, 32 লক্ষ বর্গ কিলোমিটারে, তার 50% জায়গায় খাবারের প্রোডাকশন হয়, এবং প্রায় সব রকম খাবারের প্রোডাকশন হয়। লাইভ স্টক আছে এত আমাদের এখানে। তো সেদিক থেকে আপনাদের বলবো এই সুফলটা আমরা পেয়েছি। এই সময় বিভিন্ন দেশের সাথে বর্ডার ডিসপিউট কিন্তু বেড়ে যেতে পারে, বা এই সময় মানুষের মধ্যে উত্তেজনা এমন জায়গায় চলে যেতে পারে, সেটা কিন্তু শুধু আমাদের দেশ না, আমি কিন্তু টোটাল টোটাল এন্টায়ার ওয়ার্ল্ডকে নিয়ে বলছি। যেখানে যেখানে ডিসপিউট আছে সেখানে ব্যাপারটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তার ফলে কোনো একটা পক্ষকে খুব শান্ত থাকতে হবে, কারণ পৃথিবীর বিভিন্ন দেশের হাতে এখন এত মারাত্মক মারণাস্ত্র আছে যে কোনো যদি মানে
যাদের বলা হয় ওয়্যারমঙ্গার, যারা তাদের হাতে যদি পড়ে যায়, মানে চালিয়ে দিল, তার কনসিকুয়েন্স কি হতে পারে, সেটা কিন্তু মানে প্রজন্মের পর প্রজন্ম তার কনসিকুয়েন্স ভোগ করবে। সেই মানুষটার আধ ঘন্টার মাথা গরম, কারণ সে তো অনেক বড় পদে রয়েছে, সেই মানুষটার আধ ঘন্টার মাথা গরমের কনসিকুয়েন্স ভোগ করবে প্রজন্মের পর প্রজন্ম। জাপানে দুটো পরমাণু বোমা পড়েছিল, তখনও এতটা উন্নত হয়নি, একদম ম্যানহাটান প্রজেক্টের পরেই সেই পরমাণু বোমা ফেলা হয়েছিল, বেশি দিন ধরে নয়, 6 এবং 9ই অগস্ট। এখনও কিন্তু সেখানে, বা চেরনোবিলে যেখানে আমাদের পরমাণু রিঅ্যাক্টর ভেঙে গেছিল, বিস্ফোরণ হয়েছিল, এখনও সেখানে কবে হয়েছে, 84 না 86-এ হয়েছে, ভাবুন 35-36 বছর হয়ে গেছে। তাও একটা ছোট ভুল মনে রাখবেন, যে যত ওপরের জায়গায় থাকে না, যার অধা বলি আমরা, অধা যত বড় হয় তাকে তত সংযত হতে হয়। বাড়ির দেখবেন যারা বয়োজ্যেষ্ঠ লোক থাকে, বড় বুড়ো থাকে, তারা দেখবেন খুব সংযত হয়। আর যে বাড়িতে সেই ব্যক্তিগুলো সংযত না হয়, অসংযত হয়, সে বাড়ি কিন্তু বেড়াগার্গ একেবারে। বয়স মানুষকে সংযত হতে শেখায়। এই সময় কিন্তু সংযত জায়গাটা নষ্ট করবে মানুষের। ইনিশিয়ালি কতদিন করবে এবং পরে কতটা করবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। এটা আপ টু 4th ডিসেম্বর এটা স্টে করবে। আচ্ছা, নাম্বার 5, বিভিন্ন দেশের মধ্যে জল চুক্তি আছে, অর্থাৎ এমন নদী আছে, আমাদের দেশেই নদী আছে, যেটা 2 বা 3টে দেশকে ক্রস করে গেছে। যেমন ইউরোপে মনে করুন দানিউব রিভার, অসংখ্য দেশের মধ্যে দিয়ে এসছে, হাঙ্গরি দিয়েও গেছে, লাস্ট পর্যন্ত পুরো পূর্ব ইউরোপে চলে এসছে। যাদের মধ্যে জল চুক্তি আছে, ইভেন এমনও হতে পারে বিভিন্ন রাজ্যের মধ্যে যে জল চুক্তি আছে সেখানেও কিন্তু বিবাদ তৈরি হতে পারে। বা কেউ ড্যামের জল ছেড়ে দিল, সেটাতে বন্যার সৃষ্টি হলো। কারণ আমি বারবার বলেছি যে যখন থেকে জুপিটার বক্রগতি নেবে তখন থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে, এবং বৃষ্টি কিন্তু বছরের শেষ অবধি চলবে, কম বেশি চলবে। তো সেই হিসাবে এই ধরনের কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে। লোকাল ডিসকন্টেন্ট, এবং আরও আরেকবার বলেছি যে সারা পৃথিবীব্যাপী যে সমস্ত মানুষ, বিভিন্ন মানুষের ধরুন নেগেটিভ অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত আছে, তারা কিন্তু এই সময় নর্মালি কম বেশি পানিশমেন্ট পাবে অ্যাজ পার দেয়ার রেসপেক্টিভ হরোস্কোপস। হরোস্কোপে যদি স্ট্রেংথ বেশি থাকে তাহলে কম পাবে। স্ট্রেংথ বেশি আছে মানে তার কিছু মেটেরিয়াল ভালো কর্মফলও আছে, সাবস্ট্যান্সিয়েট করা যায় না একটা ক্যারেক্টার দিয়ে, কিন্তু তার একটা রক্ষা কবচ হিসাবে কাজ করে, এটা আছে। মনে করুন আমার ক্যান্সার হয়েছে, কিন্তু আমার একটা পৃথিবীর সব থেকে ধনী হসপিটালে চিকিৎসা করানোর আমার সাধ্য আছে। তো তার ফলে দেখা গেল আমি হয়তো 6 মাস বাঁচতাম, সেখানে হয়তো আধুনিক চিকিৎসার জন্য আমি হয়তো 2 বছর বাঁচলাম। এই জিনিসটা হয়, নির্মূলটা করা যায়। নাম্বার 6 হচ্ছে ওয়ার্ল্ড সেক্টরে আমি বলছি, বিভিন্ন সেন্সিটিভ যে সমস্ত জায়গাগুলো আছে, যে সমস্ত জায়গাগুলো বোন অফ কন্টেনশনের কারণ আছে, সে সমস্ত জায়গাগুলো কিন্তু এই সময়টা একটুখানি নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের পড়তে বাধ্য এই সময়, এবং তার ফলে প্রাইস রেইজ করবে। ফুড ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, ফুডের অনেকটা ক্রাইসিস হবে, অলরেডি শুরু হয়ে গেছে। মানুষের চাহিদাটা বাড়বে, বিশেষত খাদ্যদ্রব্য, বেসিক নিডসের উপরে মানুষের চাহিদা এ সময় বাড়িয়ে দেবে। মানুষকে স্যাটার্ন লাস্ট পোর্শনে বোঝাবে যে মানুষের অ্যাকচুয়ালি খাদ্যবস্ত্র বাসস্থান এটিই হচ্ছে একান্ত, বাদবাকি যা খায় সেগুলো হচ্ছে চোখের খিদে, তাতে অসুখ করে, এবং সেই অসুখের যে চিকিৎসা সেটাও খুব কঠিন হয় আর কি। সেই চোখের খিদেটা থেকে মানুষকে নিবৃত্ত করতে থাকবে স্যাটার্ন এখন বেসিক নিডসের উপরে। তারপরে স্বাস্থ্য এবং শিক্ষা, এই যে 5টা এলিমেন্টারি জায়গা আছে। শিক্ষা মানে বোথ মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল, আমার কথাটা উল্টো হলো, বোথ স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল। তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যর্মণ, আমার নাম করতে করতে যুদ্ধ করো। যুদ্ধ করতে করতে আমার নাম করো বলেন, আমার নাম করতে করতে যুদ্ধ করো। তা আগে স্পিরিচুয়াল, তারপরে মেটেরিয়াল। তো সেই হিসাবে এই সময়টা কিন্তু কনস্ট্রেন্স টাইম দেবে ইকোনমিক্যালিও। মানি যতটা সম্ভব তার ক্যাপাসিটি অনুসারে কিছুটা সেভ করবেন, বেশি এক্সট্রাভ্যাগেন্ট হয়ে যাবেন না, অতিরিক্ত আধিক্যতার দরকার নেই।
যতটা সম্ভব পারবেন নিজেকে সেফ রাখবেন এবং ফ্যামিলির প্রতি অ্যাকাউন্টেবল থাকবেন, পাড়া প্রতিবেশীর প্রতি অ্যাকাউন্টেবল থাকবেন। বিতর্কমূলক, বিবাদমূলক, কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলবেন না, শান্ত থাকবেন, তাহলেই সিচুয়েশনটা ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন, নমস্কার।